আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি সিলভিয়া মুসুর। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ইস্ট লন্ডনে আবারও ছুরিকাঘাতে কিশোরী নিহত, 2 মাসে 18 জনকে ছুরিকাঘাতে হত্যা। অন্য জঙ্গিদের হুমকিতে শরণার্থী শিবির ছেড়েছে আইএসের শামীমা বেগম। এবং জলাধার এবং কৃষি জমি নষ্ট না করে অবকাঠামো নির্মাণ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে নিয়ে যাব পুরো সংবাদে। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে 17 বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে শুক্রবার রাত আনুমানিক 9:30টার সময় ইস্ট লন্ডনের রমফোর্ডের হ্যারোল্ড হিল পার্কে ছুরিকাঘাত হওয়ার পর ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করেন। মেট্রোপলিটন পুলিশ এই হত্যা মামলাটিকে তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিহতদের পরিবার থেকে বলা হয়েছে খুব দ্রুতই মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এদিকে পূর্ব লন্ডনের ইলফোর্ড স্টেশনের বাহিরে ছুরিকাঘাতে নিহত 20 বছর বয়সী মরিসনের নিহতের এক সপ্তাহের মধ্যেই আরও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। গত বছর ছুরিকাঘাতে ও গুলিবিদ্ধ হয়ে 132 জন প্রাণ হারিয়েছে, আর এ বছরে গত 2 মাসে লন্ডনে ছুরিকাঘাতে 18 জনের প্রাণ গেল। এরই মধ্যে 5 জনের বয়স 18 বছরের নিচে। আর এ ধরনের হত্যাকাণ্ড বৃদ্ধির ফলে কমিউনিটি সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিগত 5 থেকে 7 বছর ধরে দেখতে পাচ্ছি যে মহামারী আকারে কিশোর কিশোরীদের মধ্যে ছুরিকাঘাত বা নাইফ ক্রাইমটা দেখা দিচ্ছে, এবং এটা ইদানিংকালে আরও ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে। এখানে 3টে অ্যাসপেক্ট আছে। প্রথমত, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক অন ব্ল্যাক। বেশিরভাগ দেখা যাচ্ছে কালো চামড়ার ছেলেরা কালো চামড়ার টিনেজার ছেলেদের ছুরি মারছে। দ্বিতীয় দেখা যাচ্ছে যে ডিপ্রাইভড এরিয়ার বা যেসব বর্ডার দরিদ্র অঞ্চল, সেখানে একটা জিনিস হচ্ছে, আর একটা যেখানে স্কুলের ড্রপ আউট যেখানে বেশি, সেখানে এই কাজগুলো হচ্ছে। এটা সামাজিক গবেষণায় দেখা গিয়েছে। সরকার কিন্তু এখানে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। লন্ডন মেয়র সাহেব চেষ্টা করছেন, মেট পুলিশ চেষ্টা করছেন, লোকাল বড়া চেষ্টা করছেন, স্কুলগুলো চেষ্টা করছেন, কিন্তু সমন্বিত কোনো পদক্ষেপ নেই। আমরা দেখতে পাচ্ছি যে সরকার যখন অস্টারিটি মেজারগুলো নেওয়া শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় ফান্ডিং কাট হয়েছে, বাচ্চাদের যে ক্লাব নষ্ট হয়ে গিয়েছে, আফটার স্কুল যে অ্যাক্টিভিটি সেটা নষ্ট হয়ে গেছে, এবং সোশ্যাল অ্যাক্টিভিটি যখন নষ্ট হয়ে গেছে, রাস্তায় পুলিশি টহল বা রাস্তায় যে পুলিশ হাঁটতো সেটার কিন্তু কমে গিয়েছে। তাতে ওভারঅল কী হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি নিরাপত্তা এবং ফান্ডিং কাটের জন্য একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। সেখানে যারা স্কুলের থেকে বার হয়ে গিয়েছে, গ্যাং কালচারের সঙ্গে যারা জড়িত হয়ে গিয়েছে, ড্রাগ ব্যবসার সাথে যেখানে শিশুদেরকে ইনভলভ করা হচ্ছে, সেখানেই আমরা এই মারামারিটা দেখতে পাচ্ছি। আর আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি বিবিসি, স্কাই সহ অন্যান্য সব চ্যানেলে তোলপাড় চলছে। আমরা কিন্তু সেই তোলপাড়টাই দেখতে পাই। নিহত হয়েছে, সংবাদ শিরোনাম হচ্ছে, পত্রিকার শিরোনাম হচ্ছে, কিন্তু এটা প্রতিকারের জন্য কী হচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফান্ডিং কাটের ব্যাপারে কী হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। সরকারের সমন্বিত পদক্ষেপের ব্যাপারে কী হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং কমিউনিটি লেভেলে এটা প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাপনা আমাদের কমিউনিটি, সেটা নিতে ব্যর্থ হচ্ছি। এদিকে ব্রিটেন থেকে ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়া শামীমা বেগম এখন আর সিরিয়া শরণার্থী শিবিরটিতে নেই বলে জানিয়েছে শামীমার পারিবারিক আইনজীবী। জঙ্গিদের হুমকি, নিরাপত্তাজনিত কারণে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শামীমার আইনজীবী তাসনিম আখুনজি জানান, শামীমার বর্তমান অবস্থান সম্পর্কে তারা কিছুই জানে না। এদিকে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য শামীমার স্বাক্ষর প্রয়োজন আদালতের বিভিন্ন ফর্মে। শামীমা তার সন্তান সহ সিরিয়ার আল হোল শরণার্থী শিবিরেই ছিল। তার আইএসে যোগ দেওয়ার বর্ণনা প্রকাশ এবং যুক্তরাজ্যে ফিরতে চাওয়ার আকুতি শিবিরে বসবাসরত অন্যদের ক্ষুব্ধ করে তুলেছে। তারা শামীমাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রেক্ষিতে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে তাসনিম আখুনজি জানিয়েছেন, শামীমার নাগরিকত্ব বাতিলের সরকারি সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার জন্য যে আইনি প্রক্রিয়া শুরু করা দরকার, তার জন্য ফর্মে শামীমার স্বাক্ষর লাগবে। তিনি সিরিয়াতে যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন, কিন্তু শামীমা এখন ঠিক কোথায় আছেন তা তিনি নিজেও জানেন না। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ লিডস শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার লিডসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইয়াউর মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলহাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ, দুলাল মিয়া, শামসুদ্দিন চৌধুরী, ফয়সাল, আনোয়ার মিয়া সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, সেদিন মৃত্যুঞ্জয়ী বাংলার তরুণরা মাতৃভাষার জন্য বুকে তাজা রক্ত দিয়ে স্বজাত্যবোধের যে মশাল প্রজ্বলিত করেছিলেন, সেই আলো দেশের সীমানা অতিক্রম করিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বর্তমানে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে বিশ্বের সর্বত্র। এ সময় উপস্থিত সকলের ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। জলাধার এবং কৃষি জমি নষ্ট না করে অবকাঠামো নির্মাণ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রকৌশলীদের ৫৯তম কনভেনশনে তিনি এ আহ্বান জানান। এ সময় শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা থাকে প্রকৌশলীদের। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির এ কনভেনশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশকে গড়ে তুলেছিলেন প্রকৌশলীরা। তিনি বলেন, পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ থেকে ৯৬ পর্যন্ত দেশের যে উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল সেটা হয়নি। শেখ হাসিনা মনে করেন, উন্নয়ন কাজ এগিয়ে নিতে রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। আমাদের উন্নয়ন বাজেট এখন আমাদের প্রায় ১,৭৩,০০০ কোটি টাকার আমরা উন্নয়ন বাজেট প্রণয়ন করে থাকি, গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আর এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা কিন্তু আমাদের প্রকৌশলীদের। প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষতায় তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শুধু সড়কের উপর নির্ভর না করে রেলওয়ে এবং নৌপথ পরিবহন কিভাবে আরও কার্যকর করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি জানান, কৃষি জমি ঠিক রেখে শিল্পায়নের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। তাই পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে প্রকৌশলীদের জমির বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান তিনি। প্রকল্প প্রণয়নের সাথে আপনারা অনেকে সম্পৃক্ত থাকেন, সেখানে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের যেমন কৃষি জমি অন্তত যেটা ৩ ফসলি জমি, সেগুলি যেন কোনো মতে নষ্ট না হয়। আমাদের জলাধারগুলি যেন সংরক্ষিত থাকে, কারণ জলাধারগুলি না থাকলে পরে আপনারা দেখেছেন যে সভ্যতা গড়ে ওঠে নদীর তীর ধরেই। এই নদীর তীর ঘেঁষেই কিন্তু বিশ্বের সকল সভ্যতা গড়ে উঠেছে। কাজে জলাধারটা একান্তভাবে প্রয়োজন। কাজে আমাদের নদীকে বাঁচাতে হবে, খাল বিল বাঁচাতে হবে, জলাধারগুলি বাঁচাতে হবে। তাছাড়া যে কোনো একটা পরিকল্পনার সাথে একটা জলাধার, এটা যেন পরিবেশটাও সুন্দর রাখে, জায়গাটাও একটু মনোরম হয়, আবার যে কোনো দুর্ঘটনার সময় কাজে লাগে। যেমন একটা আগুন লাগলে পানির প্রয়োজন হয়। সেই সাথে দেশের জলবায়ুর দিকটি খেয়াল রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। গত ৭০ বছর ধরে ইঞ্জিনিয়ার্স আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। পুরান ঢাকার বকশীবাজারে শনিবার সকালে ব্যবসায়ী ও এলাকাবাসীর বাধার মুখে কেমিক্যাল গুদাম অপসারণের অভিযান স্থগিত করে টাস্ক ফোর্স। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকনের নির্দেশে অভিযান চালু করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বকশীবাজারে অবৈধ দাহ্য কেমিক্যালের কোনো গোদাম নেই। আর আবাসিক এলাকা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কারখানা সরাতে হলে তাদের আরও কিছু সময় দরকার বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। গত বৃহস্পতিবার থেকে পুরান ঢাকায় আবাসিক এলাকা থেকে অবৈধ দাহ্য কেমিক্যাল গোডাউন ও কারখানা অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গোডাউন ও কারখানা অপসারণে কাজ করছে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স। শনিবার সকালে বকশীবাজারে টাস্ক ফোর্স অবৈধ গোডাউন অপসারণ করতে গেলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে। এক পর্যায়ে অভিযান স্থগিত করে টাস্ক ফোর্স।
এলাকাবাসী বলছে গোডাউন বন্ধ করতে গিয়ে টাস্কফোর্স তাদের বাসার পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে। আর এলাকাটিতে অবৈধ কেমিক্যালের গোডাউন নেই বলে দাবি করছে তারা। আপনারা হুট করে এসে একটা লাইন কাটে ফেলতেছেন, আমাকে একটা সময়সূচি দেন, 3 মাস দেন, 6 মাস দেন, 1 বছর দেন, দেওয়ার পরে আস্তে আস্তে আমরা সরাই ফেলবো। আপনারা গ্যাসটা লাইনটা খুলে নিয়ে গেলেন, আমরা কখন কি করবো, খাওয়া দাওয়া করবো কি করবো? আমরা জাস্টিস চাচ্ছি, আমরা কেমিক্যাল গোডাউন যদি থাকে সেখানে যদি 29টি নিষেধাজ্ঞা ধার্য প্রদত্ত থাকলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আমরা সহযোগিতা করব। মেয়র যে কমিটমেন্ট করেছে যদি 29টা আইটেম থাকে আর 29 বাইরে থাকলে 1 মাস সময় দেওয়া হবে, এখানে সময়টা দিচ্ছেন না তারা। দুপুরের পর বকশীবাজারে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এখানে মানুষের মধ্যে আপনার বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং বেশ কিছু বিভ্রান্তিকর কথা ছড়ানো হয়েছে। বিরোধী দলীয় একটা রাজনৈতিক দলের একজন নেতা এই কাজটি করেছেন। সকল সংস্থা মিলে আমরা এই কাজটুকু করছি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। এদিকে চকবাজার অগ্নিকাণ্ডে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন জাকির হোসেন মারা গেছেন। এ নিয়ে চকবাজার ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭১। প্রমথেশ শীল, NTV নিউজ, ঢাকা। সিলেটের বিয়ানীবাজারে কানাডা প্রবাসী কবি আব্দুল হাসিবের সদ্য প্রকাশিত 4টি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে বিকেল 3টায় বিয়ানীবাজার সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সাবেক চেয়ারম্যান অধ্যাপক AKM গোলাম কিবরিয়া তাপাদার। বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে অতিথি ছিলেন কবি আব্দুল হাসিব। বিশেষ অতিথি ছিলেন কবি সুফিয়া জমির ডেইজি, দৈনিক যুগভেরি পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির হাসিব, লেখক আব্দুল মালিক সহ আরও অনেকে। আলোচনায় অংশ নেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজউদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়সল আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প, সাহিত্য, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকাশনা উৎসবে কানাডা প্রবাসী কবি আব্দুল হাসিবের খুঁজে বেড়াই তোমাকে, মাইকেল মধুসূদন দত্ত অন্যান্য প্রসঙ্গ, পোশাকের অন্তরালে, বালকের চোখে দেখা ৭১ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 21শে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শুরু হওয়া 2 দিনব্যাপী লোক উৎসবের শেষ দিন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার তার জন্মস্থান দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে 2 দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে বাউল শাহ আব্দুল করিমের শিষ্য অনুরাগীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন উজানধল গ্রামে। তারা নিজ নিজ অবস্থান থেকে করিমের গান পরিবেশন, স্মৃতিচারণ সহ নানাভাবে তাকে স্মরণ করছেন। শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক এবং শাহ আব্দুল করিমের জেলা শাহানুর জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, দিরাই প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হাসান, উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব আপেল মাহমুদ, সাংস্কৃতিক কর্মী আবু হানিফ চৌধুরী সহ আরও অনেকে। উদ্বোধনের পর শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন দেশের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শাহনাজ বেলি, স্থানীয় শিল্পী শাহানুর জালাল, বাউল আব্দুর রহমান, রণেশ ঠাকুর, সিরাজ উদ্দিন, দুখুমিয়া, জুই চক্রবর্তী সহ আরও অনেকে। সিলেটের প্রবাসী অধ্যুষিত জনপদ বিশ্বনাথ থানার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার নির্মাণাধীন 7ম তলা বিশিষ্ট ভবনের 4র্থ তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত ঢালাইয়ের কাজ চলে। ঢালাই কাজ পরিদর্শন করেন ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের বিশিষ্ট সমাজসেবক আয়েস মিয়া, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিসবাহ উদ্দিন, প্রবাসী মোস্তব আলী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হাজি ফজর আলী, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন জামিয়ার প্রিন্সিপাল মৌলানা সিব্বির আহমেদ, মাদ্রাসার শাইকুল হাদিস মৌলানা ফজলুর রহমান, মৌলানা আব্দুল করিম, মৌলানা উমর ফারুক, মৌলানা সালেহ আহমেদ, মৌলানা আব্দুল খায়ের, মৌলানা আব্দুল কাদির সহ আরও অনেকে। দর্শক,
সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইস্ট লন্ডনে আবারও ছুরিকাঘাতে কিশোরী নিহত, 2 মাসে 18 জনকে ছুরিকাঘাতে হত্যা। অন্য জঙ্গিদের হুমকিতে শরণার্থী শিবির ছেড়েছে আইএসের শামীমা বেগম। এবং জলাধার এবং কৃষি জমি নষ্ট না করে অবকাঠামো নির্মাণ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।